প্রধানমন্ত্রী হিসাবে মার্ক কার্নি ১ বছর পূর্ণ করেছেন। এই ১ বছর তিনি কেমন পারফর্ম করলেন, কেমন কাজ করলেন, তার নেতৃত্বে কানাডা কতটা এগোলো, এইসব বিষয় নিয়ে জাতীয় পর্যায়ে মেইনস্ট্রিম মিডিয়াতে বেশ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, টকশোগুলোতে প্রতিদিনই কথা হচ্ছে। আমি নিজেও আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম। আপনারা অনেকেই সেখানে আপনাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। কিন্তু জনমত জরিপে মার্ক কার্নি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিংবা অফিসিয়াল অপোজিশন কনজারভেটিভ পার্টিকে অনেকটা পিছনে ফেলে সাই করে এগিয়ে যাচ্ছেন। তিনি যে কেবল নিজে এবং তার ফেডারেল লিবারেল পার্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই নয়, একটা ইন্টারেস্টিং বিষয় আমার নজরে পড়েছে, সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মার্ক কার্নি তার জনপ্রিয়তা দিয়ে অন্টারিও লিবারেল পার্টিকেও আলোর সামনে অনেকটা উজ্জ্বল করে তুলছেন। কিভাবে, সে আলোচনায় যাই। সর্বশেষ যে জনমত জরিপটি হয়েছে অন্টারিও পলিটিক্সের উপর, সেখানে বিশেষ করে ডার্কফোর্ড, অন্টারিও প্রভিন্সে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের কি অবস্থা, তার উপর যেই সর্বশেষ জরিপটি হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি, যেটি ডার্কফোর্ডের নেতৃত্বাধীন, মানে ডার্কফোর্ড যেটাকে প্রতিনিধিত্ব করেন, গত 7 মাস ধরেই তার সাপোর্ট একটু করে নিচের দিকে যাচ্ছে। সর্বশেষ গত আগস্টে তার জনপ্রিয়তা 53% ছিল, তারপর সেখান থেকে কমতে এবং বাড়া কমার ভিতর দিয়ে এখন সেটি 44% এসেছে। দর্শক খেয়াল করবেন, যেখানে 53% ছিল তার, দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট ফর প্রভিন্স প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি পিসি ইন অন্টারিও, এখন সেটি 44%। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রভিন্সিয়াল লিবারেল পার্টি, অন্টারিও লিবারেল পার্টি, তার পপুলারিটি হচ্ছে এখন 32%। অর্থাৎ প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি, ডার্কফোর্ডের পার্টি এবং নেতাবিহীন লিবারেল পার্টির মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 12%। এই জায়গাটাই হচ্ছে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন যে অন্টারিও লিবারেল পার্টির আপাতত কোনো লিডার নেই। বনি ক্রম্বের নেতৃত্বে সর্বশেষ নির্বাচনে লিবারেল পার্টি 14টি আসন, আই থিঙ্ক 14টি আসনে বিজয়ী হয়েছিল, হয়ে তারা প্রভিন্সিয়াল পার্লামেন্টে, অন্টারিও লেজিসলেচারে তারা তাদের পলিটিক্যাল পার্টি স্ট্যাটাস গেইন করেছিল। এর আগে দীর্ঘ সময় প্রভিন্সে তারা শাসন করেছে, তারপর 2018 সালে নির্বাচনে হেরে গিয়ে একদম পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস তারা হারায়। 2022 সালের নির্বাচনেও তারা আর পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস ফিরে পায় নাই। 12টি আসনে নির্বাচিত না হলে ওই দলটি সংসদে পলিটিক্যাল পার্টি হিসাবে স্বীকৃতি পায় না, বা পলিটিক্যাল পার্টি হিসাবে তার যেসব সুযোগ সুবিধা পাবার কথা সেগুলো পায় না। সো অন্টারিও লিবারেল পার্টি 2018 এবং 2022 দুইবারই পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস হারিয়েছে। সর্বশেষ বনি ক্রম্বির নেতৃত্বে এটি 14টি আসনে বিজয়ী হয়ে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাসটা গেইন করে, কিন্তু বনি ক্রম্বি নিজে তার আসনে জিততে পারেননি। পরে অবশ্য তিনি পদত্যাগ করেছেন দল থেকে, দলের নেতার পদ থেকে। আগামী 21শে নভেম্বর নতুন নেতার নির্বাচন হবে, বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী আছে, সেই আলোচনায় আমি আজকে যাচ্ছি না। কিন্তু এই যে নেতাবিহীন লিবারেল পার্টি, সেই পার্টির পপুলারিটিটাকে তিনি একটা কম্পিটিটিভ জায়গায়, ডার্কফোর্ডের মতো একটা বিশাল মহিরহ ব্যক্তিত্ব, তার সঙ্গে একটা কম্পিটিটিভ পর্যায়ে লিবারেল পার্টি চলে এসেছে। মাত্র 12% পয়েন্টের ব্যবধান আছে তাদের মধ্যে। এনডিপির আছে এখন 16%, হোয়ারেজ এনডিপি হচ্ছে প্রভিন্সিয়াল অন্টারিও লেজিসলেচারে অফিসিয়াল অপোজিশন পলিটিক্যাল পার্টি, এবং তার যে নেতা মেরিট স্টিলস, তিনি হচ্ছেন অফিসিয়াল বিরোধী দলীয় নেতা অন্টারিও পার্লামেন্টে। ফলে তাকেও যে অতিক্রম করে গেছে তাই নয়, 16 and 32, তার দ্বিগুণ, মানে ডাবল একটা পজিশনে চলে এসেছে অন্টারিও লিবারেল পার্টি। নভেম্বরের নির্বাচনে কে বিজয়ী হবেন, কে নেতৃত্ব দেবেন, তিনি পার্টিকে কতটা সামনে এগিয়ে নিতে পারবেন কি পারবেন না, সেটি অন্য আলোচনা। কিন্তু এই আলোচনাটি এখন আছে যে যেই অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্ববিহীন অবস্থায় এতটা পপুলার কিভাবে হয়ে উঠল। সেটি কি ডার্কফোর্ডের জনপ্রিয়তা কমতে শুরু করলো, সেই কারণে এটি বাড়লো? কিন্তু এনডিপি তো সেখানে ছিল। তাহলে এনডিপি
এত পিছনে চলে গেল কেন? এনডিপির ব্যাপারটি নিয়ে যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে ডলি বেগম, যিনি ডেপুটি লিডার ছিলেন অপোজিশন প্রভিন্সিয়াল পার্লামেন্টে, এবং এনডিপি ডেপুটি লিডার, তিনি সম্প্রতি লিবারেল পার্টিতে যোগ দিয়ে ফেডারেল পলিটিক্সে তিনি স্ট্যাপ ইন করেছেন এবং ফেডারেল পলিটিক্সে স্কারবোরো সাউথ ওয়েস্টে এমপি হিসাবে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি হিসাব এইভাবে দেখানো হয় যে স্কারবোরো সাউথ ওয়েস্টে ডলি বেগমের, তিনি এনডিপির এমপিপি হিসাবে যখন নির্বাচন করেছেন তখন তার ভোট তিনি পেয়েছিলেন 43%, আর এনডিপির টোটাল 18% হচ্ছে টোটাল প্রভিন্সে। সো এনডিপির যে জনপ্রিয়তা টোটাল প্রভিন্সে, তার চাইতে ডলি বেগমের ব্যক্তি জনপ্রিয়তা অনেক অনেক বেশি। এখন সেই ডলি বেগম সরে আসার পরে দেখা গেল যে 18% গত নির্বাচনে যে পপুলারিটি ছিল সেটা থেকে কমে এসে 16% এখন এনডিপির অবস্থান চলে এসেছে। লার্জলি তারা ডলি বেগমকে হারিয়ে পুরো দলই এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। কিন্তু ডাগ ফোর্ড, তার জনপ্রিয়তা কমছে কেন? আমরা তো বরং জানি যে ডাগ ফোর্ড, এরকম একটা গুঞ্জন আছে প্রভিন্সিয়াল পলিটিক্সে যে ডাগ ফোর্ড ভবিষ্যতে ফেডারেল কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তিনি কখনো কানাডার প্রাইম মিনিস্টার হতে চান, যেই কারণে আগামী সিটি কাউন্সিল নির্বাচনে তিনি তার ভাগ্নে সেখানে সিটির মেয়র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর তিনি আরও এক টার্ম প্রভিন্সে মেয়র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সেটি ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে এদিকে ন্যাথানিয়েল আরস্কিন, তিনি ফেডারেল এমপি লিবারেল পার্টির, তিনি প্রভিন্সিয়াল লিবারেলের নেতৃত্বে কম্পিট করছেন। তিনি ওই পদ, এমপির পদ ছেড়ে দিয়ে প্রভিন্সিয়াল পার্লামেন্টে তিনি নমিনেশন চাচ্ছেন লিবারেল পার্টি থেকে, কারণ তিনি আবার চান ডাগ ফোর্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ডাগ ফোর্ডকে হারিয়ে দিয়ে অন্টারিওর প্রিমিয়ার হওয়ার জন্য। যাই হোক, এই যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, বা নজর দেওয়ার বিষয়টি হচ্ছে যে নেতাবিহীন অবস্থায় অন্টারিও লিবারেল পার্টির পপুলারিটি এইভাবে বেরিয়ে এসে ডাগ ফোর্ডকে একটা চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দিচ্ছে কিভাবে। বিশ্লেষকরা বলছেন মূলত মার্ক কার্নির জনপ্রিয়তা অন্টারিও লিবারেল পার্টিকেও বুস্ট আপ করেছে। যেহেতু পুরো কানাডা, অ্যাক্রস দ্য কান্ট্রি, মার্ক কার্নির জনপ্রিয়তা বাড়ছে, মার্ক কার্নিকে নিয়ে মানুষের আশা আরও বেশি উচ্চতর হচ্ছে, ফলে তার একটি ধাক্কা এসে লেগেছে, তার ছোঁয়ায় প্রভিন্সিয়াল লিবারেল পার্টির প্রতিও মানুষের মনোযোগ গেছে এবং তাদের প্রতি সমর্থন বেড়েছে। আমরা যদি একটু মার্ক কার্নির সাপোর্টটা এখন কোন জায়গায় আছে সেই দিকে একটু তাকাই, আমরা একটু দেখতে পাবো 1 বছর পূর্তিতে তার যেই ফেডারেল পলিটিক্যাল পার্টিগুলোর উপর যে সার্ভেটি হয়েছে তাতে দেখা যাচ্ছে লিবারেল পার্টির বর্তমান অবস্থান হচ্ছে সমর্থন হচ্ছে 47.6%, অপরদিকে কনজারভেটিভ পার্টির সমর্থন হচ্ছে 31.1%, এনডিপি 11.2%। সো 31.1 এবং 47.6 মোটামুটি একটা বিশাল গ্যাপ নিয়ে লিবারেল পার্টি ফেডারেল পলিটিক্সে দাপটের সঙ্গে নিজের অবস্থান সেখানে সংহত করে রেখেছে। আবার আমরা যদি প্রাইম মিনিস্টার হিসাবে, প্রিফার্ড প্রাইম মিনিস্টার, যে কাকে আপনি সবচেয়ে প্রাইম মিনিস্টার হিসেবে যোগ্য মনে করেন, প্রিফার্ড মনে করেন, সেই জায়গাটায় দেখা যাচ্ছে মার্ক কার্নির অবস্থান হচ্ছে 56.5%, আর পিয়ারে পোলিয়ে বিরোধী দলীয় নেতা 22%। সো 22 and 56.5%, বিশাল ব্যবধান। সো এই যে বিশাল জনপ্রিয়তা নিয়ে মার্ক কার্নি প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, কানাডাকে নেতৃত্ব দিচ্ছেন, তার সেই জনপ্রিয়তার ঢেউ এসে আশ্রয় পড়েছে অন্টারিও প্রভিন্সিয়াল পলিটিক্সে, এবং সেই ঢেউ আসলে অন্টারিও লিবারেল পার্টিকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, আমরা আবার যদি একটু প্রভিন্সিয়াল পলিটিক্সের দিকে একটু তাকাই, তাহলে আমরা এই সময়ে যদি দেখি যে সর্বশেষ যে জরিপটি হয়েছে সেই জরিপে ডাগ ফোর্ডের পার্সোনাল পজিশনটা কি, তার প্রতি অন্টারিয়াতে যারা বসবাস করেন তাদের পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে 36% পিপলের। তারা তার প্রতি সদয় আছেন, তার প্রতি সন্তুষ্ট আছেন। কিন্তু তার প্রতি নেগেটিভ অ্যাটিটিউড আছে হচ্ছে 41%-এর। অর্থাৎ যেই জাতির উপর সার্ভে করা হয়েছে বা যারা মতামত দিয়েছেন তাদের একটা মেজরিটি পোর্শন পিপল, দে ডোন্ট লাইক ডাগ ফোর্ড,
নেগেটিভ ডাকফোর্ডের ব্যাপারে 41% অ্যান্ড পজিটিভ 36%। এনডিপির নেতা এবং ডেপুটি লিডার সংসদের প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলের নেতা মেরিট স্টেলস, তার পজিটিভ হচ্ছে 26% আর নেগেটিভ হচ্ছে 21%। তার সমর্থন কম, কিন্তু তার প্রতি পজিটিভ অ্যাটিটিউডটা বেশি, নেগেটিভ অ্যাটিটিউডটা কম। ডাকফোর্ডের ক্ষেত্রে যেটা নেগেটিভ অ্যাটিটিউড বেশি, ভোটারদের পজিটিভ অ্যাটিটিউডটা কম। এখন ডাকফোর্ডের বা প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি, যেটা প্রভিন্সের, তার অ্যাপ্রুভাল রেট, মানে তিনি ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন, জনগণ তাকে চাইছে, এরকম একটা জায়গায় দেখা যাচ্ছে তার অ্যাপ্রুভাল রেট হচ্ছে 36%, কিন্তু ডিসঅ্যাপ্রুভাল রেট 41%। তাহলে দেখা যাচ্ছে যে ডাকফোর্ড ব্যক্তিগতভাবে তার প্রতি নেগেটিভ অ্যাটিটিউড বেশি, আর তার শাসনের প্রতি অনুমোদন করেন না, সমর্থন করেন না সেরকম মানুষের সংখ্যাটাও বেশি। লিবারেল পার্টির যেহেতু কোনো নেতা নেই, ফলে লিবারেল পার্টির কাউকে নিয়ে সেই আলোচনাটি সেখানে করা হয়নি। সো এই হচ্ছে দর্শক সামগ্রিকভাবে ফেডারেল পলিটিক্সের অবস্থা, অন্টারিও পলিটিক্সের অবস্থা। আমি একটু অন্টারিও পলিটিক্সটা নিয়ে কথা বলতে চাইলাম এই কারণে যে সামনে আমাদের স্কারবোরো সাউথ ওয়েস্টের নির্বাচন আছে। সেখানে ফেডারেল ইলেকশনে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম, যিনি এই আসনে এমপিপি হিসাবে 3বার নির্বাচিত হয়েছিলেন, তিনি এখন ফেডারেল পলিটিক্সে গিয়েছেন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার ডলি বেগমের ছেড়ে দেওয়া আসনে বেশ কয়েকজন বাঙালি লিবারেল পার্টির মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছেন। আবার কনজারভেটিভ পার্টি থেকেও সেখানে বাংলাদেশি কানাডিয়ানরাই মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছেন। আগামী 13ই এপ্রিল মোর্শেদ নিজাম জানালেন কনজারভেটিভ পার্টির, তিনিও একজন সম্ভাব্য প্রার্থী কনজারভেটিভ পার্টি থেকে স্কারবোরো সাউথ ওয়েস্টে অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টির নমিনেশন পেতে চান। তিনি জানালেন যে ডাকফোর্ড 13 এপ্রিল স্কারবোরোতে একটি ফান্ড রেজিং অনুষ্ঠানে বক্তৃতা করবেন এবং বাঙালিদের কোনো অনুষ্ঠানে সম্ভবত ডাকফোর্ড এই প্রথম আসছেন, সেটি জানালেন মোর্শেদ নিজাম। সো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দর্শক, আপনারা রাজনীতি নিয়ে নিশ্চয়ই আলাপ করতে পারেন, ভাবতেও পারেন, এবং এই যে আমি ব্যাখ্যাগুলো দাঁড় করালাম বা তথ্যগুলো উপস্থাপন করলাম সেই বিষয় নিয়ে ডাকফোর্ড, অন্টারিও প্রভিন্সিয়াল লিবারেল কনজারভেটিভ, ফেডারেল লিবারেল কনজারভেটিভ, মার্ক কার্নি, পিয়ারে পোলে, এদের সম্পর্কে আপনাদের কোনো মতামত, মন্তব্য থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।